আওয়ামী লীগে যারা নিরপরাধ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে বলেছেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। বৃহস্পতিবার প্রকাশিত এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ঢাকার রাস্তার প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায়ী এই শাসকের কার্টুন। দেওয়াল চিত্র দিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, শব্দগুলো খুবই বিস্ফোরক। এই তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা, উচ্চ আকাঙ্ক্ষা ও আশা আকাঙ্ক্ষায় ভরপুর। তারা তাদের ভবিষ্যৎকে এই চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছ, তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এর বেশি মানুষ নিহত ও অনেকে আহত হয়েছে। এই ব্যাপারে তিনি বলেন, আগের সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছিল। হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধন একটি ফ্যাসিবাদী শাসন ছিল। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ এখন পর্যন্ত সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। ধারণা করা হয় ট্রাম্পকে আওয়ামী লীগ ও প্রভাবশালী ভারতীয় আমেরিকানরা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করছে। তবে ডক্টর ইউনূস এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি। আমরা কোনো সংকটে সাহায্যের জন্য বিনামূল্যে টাকা চাইছি না, আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে আশ্বস্ত করতে হবে বাংলাদেশের ব্যবসার জন্য খোলা রয়েছে। তবে অনেক ক্ষেত্রে সংস্কারের ধীরগতি সন্দেহের জন্ম দিয়েছে। তিনি দেশটিকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে বলেন, দেশে ৬ দফা সংস্কার প্রক্রিয়া চলছে। সেখানে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে এই কাজ করা হচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি আওয়ামী লীগের দেশের বাইরে পাচার করা হাজার হাজার কোটি ডলার পুনরুদ্ধার করবেন। এদিকে সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে গোটা জাতি তাতে আনন্দিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য। ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের, বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আজকে ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ হয়েছি। একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিকেল ৩টা ৩৫ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। প্রত্যক্ষদর্শীর সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এর আগে বেলা ৩:৩০টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন। ছোট ছেলে প্রয়াত আরাফাত কোকর, স্ত্রী শর্মিলা
রহমান তার সঙ্গে ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন। এদিকে খালেদা জিয়াকে 12 বছর সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে বললেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে 12 বছর ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে দূরে রাখা হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই খালেদা জিয়াকে 12 বছর সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছে। এদিকে রাজনীতিতে কমছে বামপন্থীদের দাপট, ভবিষ্যৎ কি? নেই আগের সেই প্রভাব, নেতারাও দিন দিন হারাচ্ছেন প্রাসঙ্গিকতা। দেশের বাম রাজনীতির চিত্র এখন এমনই। তবুও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন স্বপ্ন দেখছেন লাল ঝান্ডাধারীরা। তাদের আশা নতুন বাস্তবতা হাওয়া দেবে বাম রাজনীতিতে। একজন তাত্ত্বিক মনে করেন, সফল হওয়ার মতো কর্মসূচি কখনো জনগণের সামনে হাজির করতে পারেননি বামপন্থীরা। ক্ষমতার কেন্দ্রে দূরে থাক, ভোটের মূল লড়াইয়ে কখনো আসতে পারেনি বটে। তবুও একটা সময় ছিল যখন নির্বাচনী সমীকরণ আর রাজনীতি যথেষ্ট প্রভাব রাখত। রাজনৈতিক দলগুলো গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক লড়াই আর শোষণহীন সমাজের স্বপ্নে কৃষক শ্রমিকের আস্থা নির্ভরতার কেন্দ্রে থাকতে লাল ঝান্ডাধারীরা। শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কিংবা শিক্ষাঙ্গনে প্রতিবাদের ভাষায় অপ্রতিদ্বন্দ্বী দেখা যেত তাদের। সময়ের ব্যবধানে ধূসর যে সোনালী অধ্যায় এখনও কলেজ বিশ্ববিদ্যালয়, দানা বাঁধা ক্ষোভ, দ্রোহ বঞ্চিত শ্রমিকের মিছিলে বৈষম্য মুক্তির আওয়াজ, নিরাপদ সড়ক, কোটা আন্দোলন ও জুলাই অভ্যুত্থান লিখে যাচ্ছে বাকদলের নতুন ইতিহাস। কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লড়াই সংগ্রাম কিংবা প্রথাগত রাজনীতি সবখানেই কমেছে বামপন্থীদের সেই দাপট। কিন্তু কেন? বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বামপন্থী বলে যারা পরিচিত তাদের মধ্যে একটি বড় অংশের মতাদর্শিক ও নৈতিক স্খলন ও রাজনৈতিক নানা ধরনের সুবিধাবাদ কাজ করছে। সেখান থেকে মূলধারার বাম রাজনীতি যারা করছেন তারা ব্যাকফুটে চলে গেছেন। সমাজতান্ত্রিক দল সহকারী সম্পাদক রাজেকুজ্জামান রতন মনে করেন, সাংগঠনিক ও রাজনৈতিক দুর্বলতার কারণেই বাম দলের এই দুরবস্থা। তিনি বলেন, অনেকেই মনে করেন পুঁজিপতি শ্রেণীর সাথে মিলে রাজনৈতিক শক্তি বাড়াবেন, সেটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে হোক বা বিএনপির সঙ্গে রেখে হোক। কিছুদিন শেষে বাম দল সফল হয়নি, কারণ পুঁজিপতি শ্রেণীর সঙ্গে আমাদের আদর্শের মিল নেই। সাধারণ মানুষের কাছে বাম দলগুলো তাদের আদর্শ তুলে ধরতে পারেনি বলেই সোনালী দিন হারিয়ে গেছে বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, সাধারণ মানুষ নতুন প্রজন্মের সামনে বোধগম্যভাবে বামরা কি চায় এটা দৃশ্যমান করতে পারেনি। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখতে চান বামপন্থীরা। তারা বলেছেন, গণমানুষের আকাঙ্ক্ষা ধরে রাখতে আবারও সাংগঠনিকভাবে এগুলো তারা চান। শ্রীলঙ্কায় বামদের সাফল্যই অনুপ্রেরণা তাদের। রুহিন হোসেন প্রিন্স বলেন, এই মুহূর্তে দ্রব্যমূল্য কমানোর বিকল্প কি? নির্বাচনের জন্য বিকল্প পথ কি এবং পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা কোন ধরনের সমাজ ব্যবস্থা চাই সেই বিষয়ে সুনির্দিষ্ট কথা আমাদের তুলে ধরতে হবে। অনেকটাই একই রকম মত পোষণ করেছে রাজেকুজ্জামান রতন। তিনি বলেন, জনজীবনের সমস্যা নিয়ে আমাদের কথা বলতে হবে, রাস্তায় থাকতে হবে, তাদের অধিকার নিয়ে কথা বলতে হবে এবং তাদের শক্তিকে দলীয় শক্তিতে রূপান্তর বামপন্থীদেরই করতে হবে। এটা করতে পারলে দেশে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ আছে। তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মনে করেন, বামদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন। তিনি বলেন, বামপন্থীদের কোনো নেতা এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য রাখতে পারেননি যা মানুষের মধ্যে আগ্রহের জন্ম দিতে পারে। তারা যদি কোনো রূপরেখা প্রকাশ করেন, আমরা এগুলোর বাস্তবায়ন করতে চাই এবং এগুলো জনগণের উন্নতির জন্য, তবে এমনভাবে দিতে হবে যাতে মানুষ তা বিশ্বাস করে।